নীলোধ্বজের প্রতি জনা এই পত্রিকাটি কোথা থেকে লেখা হয়েছে? এর কাহিনী কোথা থেকে সংগ্রহ করেছেন মাইকেল? মহাভারতের অষ্টমীতে পর্বের কাহিনী। মহাভারতের অষ্টমের পর্বের কাহিনী থেকে। দারুণ, সুন্দর। তো আজকে তাহলে আমাদের বীরাঙ্গনা কাব্যের নীলোধ্বজের প্রতি জনা যে পত্রটি রয়েছে, ১১তম পত্র, তার দ্বিতীয় ক্লাস। প্রথমে বলে রাখি তোমাদেরকে যে আমরা যখনই বীরাঙ্গনা কাব্যের ৫টা পত্রের মধ্যে যে কোনো পত্রই পড়ব, তখন কিন্তু একটু খাতা কলম সাথে রাখবে। এই কারণেই বলছি, তোমাদেরকে যে নোটসগুলো দেওয়া হচ্ছে পিডিএফ আকারে, সেখানে তো প্রত্যেকটা জায়গার অর্থগুলো তো অ্যাড করে দেওয়া সম্ভব নয়। তাহলে তোমাদের পিডিএফ অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে কিছু কিছু শব্দ আছে বা কিছু কিছু জিনিস আছে, ইন্টারনাল জিনিস, যেগুলো একটু সাইডে সাইডে লিখে নেবে। ঠিক আছে? আমি চেষ্টা করব সেগুলো গ্রুপেও প্রোভাইড করে দেওয়ার, কিন্তু পিডিএফে সেগুলো আমি দেবো না। হ্যালো ওকে? স্যার, হ্যাঁ। স্যার বলছিলাম আর কি প্রচুর বৃষ্টি পড়ছিল, বলছিলাম যে ক্লাসটা আমি যদি করে নিতাম, রেকর্ডিং করে নিতাম, কোনো অসুবিধা তো? না, না, অসুবিধা নেই। তুমি করে নেবে রেকর্ডিং পরে। হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম, হুম। তো যেটা বলছিলাম, যে খাতা কলম একটু অবশ্যই সামনে রাখবে। কিছু কিছু জিনিস যেগুলো একটু সাইডে সাইডে লিখে নেবে। ওকে? সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি গ্রুপেও দিতে পারি। আবার তোমরা যখন পড়বে, ইন কেসের ব্যাপারে যদি কোনো সমস্যা হয়, তাহলে গ্রুপে লিখবে, তার অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? কিন্তু সমস্যা হবে না। ওকে? খাতা কলমটা একটু অবশ্যই পাশে রাখবে। হ্যাঁ স্যার। হুম। তো তাহলে আমরা আগের ক্লাসে, দেখতে পাচ্ছ তোমরা? স্লাইড চেঞ্জ হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ স্যার। হুম। আগের ক্লাসে আমরা নীলোধ্বজের প্রতি জনা পত্রটির আমরা কিছু অংশ পড়েছিলাম। কতদূর অবধি আমরা পড়েছিলাম? এই সাধো ভুজো বলে পর্যন্ত, তাই তো? এতদূর অবধি। হ্যাঁ, এখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে করছি, জাস্ট আমাকে উত্তর দাও। বলো, নীলোধ্বজ এবং জনা এই দুজনের পুত্রের নাম কি? প্রবীর। এবারে বলো, নীলোধ্বজ এর পুত্র বা জনার পুত্র প্রবীরের সাথে অর্জুনের যুদ্ধ হওয়ার কারণটা কি ছিল? অশ্বমেধ ঘোড়াটাকে নিয়ে আটকেছিলেন তার জন্য তিনি যুদ্ধে পরাজিত হন। অশ্বমেধের যজ্ঞটাকে ধরেছিল বলে, অশ্বমেধের যজ্ঞের নিয়ম অনুসারে অর্জুন তাকে কি করেছিল? যুদ্ধক্ষেত্রে পরাজিত করেছিল। আমরা এতদূর এই জায়গাটা আমরা জেনেছিলাম, তারপরে ধীরে ধীরে কাহিনী আমাদের এগিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে, প্রথমেই বলে রাখি একটু শুরুর থেকে, নাহলে এই জায়গা থেকে ডাইরেক্ট শুরু করতে একটু কেমন একটা লাগবে। আমরা দেখলাম যে জনা বলছে যে, কি ব্যাপার, আজকে পুরো রাজপ্রাসাদ জুড়ে রণবাদ্য বাজছে, আমাদের অশ্ব অর্থাৎ ঘোড়া ডাকছে, হাতি গর্জাচ্ছে, এগুলো কেন? আচ্ছা রাজা, তুমি কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ? তোমার পুত্রকে অর্জুন অন্যায়ভাবে হত্যা করেছে বলে তার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি কি যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছ? তুমি কি যুদ্ধক্ষেত্রে গিয়ে অর্জুনের রক্তের মাধ্যমে তোমার হৃদয়ের ভিতরে যে শোকের অগ্নি জ্বলছে, সেটা কি তুমি নেভাবে? হ্যাঁ, এটাই তো সাজে, কারণ তুমি ক্ষত্রমুনি, তাই না? ক্ষত্রিয় ধর্ম তুমি পালন করছো, এটাই তো সাজে একজন রাজা হয়ে। বলছে তুমি যাও, এইভাবেই তুমি যাও যুদ্ধক্ষেত্রে, এবং সেখানে গিয়ে নিয়ে অর্জুনের যত যা গর্ব আছে সেগুলো সব ধ্বংস করে দাও, এবং তার খণ্ডমুণ্ডুটা তুমি কিসে করে নিয়ে আসবে? বলো। শূলদণ্ড শিরে তুমি নিয়ে আসবে। ঠিক না? আমরা এই জায়গাটা দেখেছি। তারপরে আবার জনা বলছে যে, দেখো
আমাদের পুত্র তো চলে গেছে, আর তো দুঃখ করে বা বিলাপ করে কিছু নেই। তো তুমি যেহেতু পাল, মহীপাল, হ্যাঁ, পৃথিবীর পালনকর্তা, রক্ষাকর্তা, সেহেতু তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম এবং ক্ষত্রিয় কর্ম তুমি করো। কেন? কারণ পুত্রকে নিয়ে আর আমাদের দুঃখ করে কোনো লাভ নেই। কেননা সম্মুখ সমরে পড়ে আমাদের পুত্র কোথায় চলে গেছে? না, স্বর্গে চলে গেছে। সে মৃত্যুবরণ করেছে, কিন্তু সে স্বর্গ লাভ করেছে। সেই অর্থে আমাদের আর বিলাপ করে বা দুঃখ করে কোনো কাজ নেই। এখন আমাদের ক্ষত্রিয় ধর্ম বা আমাদের ক্ষত্রিয় কর্ম হচ্ছে এটাই, যে যে অন্যায়ভাবে আমাদের পুত্র প্রবীরকে হত্যা করেছে তাকে শাস্তি দেওয়া। অর্থাৎ জনা বলতে চাইছে যে এখন আর দুঃখ করে আমাদের কোনো লাভ নেই। আমাদের পুত্র স্বর্গে চলে গেছে। এখন অন্যায়ভাবে আমাদের পুত্রকে যে হত্যা করেছে অর্থাৎ অর্জুন, তাকে রণক্ষেত্রে গিয়ে পরাজিত করা এবং তার যত যা গর্ব আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া। ঠিক না? বোঝা গেল জায়গাটা? এত দূর অবধি আমাদের হয়েছিল, তাই না? হ্যাঁ কি না রে? হ্যাঁ স্যার, এই যে প্রথম কথা, প্রথমেই স্যালেন্ডার হয়ে যায় যে এই পত্রিকাতে কিছু কিছু খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে। তো আমি যদি ডিপে চলে যাই তো ডোন্ট মাইন্ড, ওকে? কারণ যা আছে আমাদেরকে তাই পড়তে হবে বা পড়াতে হবে। ওকে, তো শুরু করা যাক। দেখো তারপরে কি রয়েছে, জনা কি বলছে। হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে, উথিলেছে বীণাধ্বনি, তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু মিত্রোত্তম এবে, সেবিছ যতনে তুমি অতিথি রতনে, কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে। দেখো এখানে আগে জোনা যে সমস্ত কথা বলছিল, এখন জোনার কথাগুলো একটু বদলে গেছে, সুরটা একটু চেঞ্জ হয়ে গেছে। জোনা একটু আগে, এর আগে পর্যন্ত দেখেছে কি না, সমগ্র রাজপ্রাসাদ জুড়ে কি বাজছে? রণবাদ্য বাজছে। একটা যুদ্ধের আয়োজন যেমন তৈরি হয়েছে, চারিদিকে ঘোড়া কি করছে? গর্জাচ্ছে, হাতিও গর্জাচ্ছে, মানে ঘোড়া ডাকছে, হাতি গর্জাচ্ছে, রাজকেতু উঠছে। তারপরে আবার আমাদের যে সৈন্য দলগুলো রয়েছে তারা আবার মাতামাতি করছে যুদ্ধের নেশায়। তাহলে জনা তখন ভাবছে যে হ্যাঁ, এটাই তো রাজা সাজে তোমাকে, তুমি তো ক্ষত্রমণি, তাই না? এটাই তো তোমার ক্ষত্রিয় ধর্ম, তুমি তো এটাই পালন করছো। হ্যাঁ, তুমি যাও, তুমি যুদ্ধক্ষেত্রে যাও, তোমাকে যুদ্ধক্ষেত্রে গিয়ে অর্জুনের যত যা গর্ব আছে সমস্ত কিছু ধ্বংস করে দিতে হবে। এগুলো জনা ভাবছিল, এগুলো জনা দেখছে। কিন্তু তারপরে জনার যে এই যে ভাবনাটা, সেই ভাবনাটাই ভুল বলে প্রমাণিত হচ্ছে। সে কারণে দেখো জনা এখানে নিজেকে বলছে হায় পাগলিনী জনা। প্রশ্ন একদম আমরা ধীরে ধীরে কিন্তু যাব, এই কথাটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন হয়, হাই পাগলিনী জনা, কে কাকে পাগলিনী বলছে এখানে? জনা নিজেকেই পাগলিনী বলছে। জনা নিজে নিজেকেই পাগলিনী বলছে। কিন্তু কেন? এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, হ্যাঁ কি না? তো খুব ভালো করে একটু শুনো, খুবই ভালো করে শুনবে। ওকে, দেখো জোনা প্রথমে কি করেছিল না, ভুল অনুমান করেছিল। কেমন দেখো, আমি ক্লিয়ার করে বলছি আবার একবার। জোনা রাজপ্রাসাদের সমগ্র ভাগে যুদ্ধের বাজনা বাজতে দেখে এবং হাতি ঘোড়ার গর্জন শুনে সে এটা ভেবেছিল যে নীলধ্বজ অর্থাৎ তার স্বামী বা রাজা নীলধ্বজ নিশ্চয়ই তাদের পুত্র প্রবীরের হত্যার প্রতিশোধ নিতে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। স্যার একটা কথা বলবো? অবশ্যই।
স্যার আপনি যে আগের বললেন যে জনা ব্যঙ্গ করে তার স্বামীকে এটা বলেছিল, মানে ওই যে যুদ্ধ করার ব্যাপারটা, তাহলে এটা মানে জনা জানতো নাই, ধারণা না করে না 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 বলেছিল না নাকি ব্যঙ্গ করে বলেছিল? এটা ব্যঙ্গয়, এটা ব্যঙ্গয়। ধরো আমি কাউকে ভালোবাসি, এরপরে আমি তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, এরপরে সে আমার সাথে কোনো রকম ভাবে বা তার সাথে সে অন্য একজন হয়তো কিছু একটা করলো, কথার কথা বলছি, তার সাথে বা আমাদের সাথে, অর্থাৎ থার্ড পার্সন ঢুকে গেছে। এখন ঘটনাটা হলো, এই থার্ড পার্সন যখন হয়তো, আমি একটু অন্যরকম ভাবে বোঝাচ্ছি, ধরো এ এবং বি, ঠিক আছে, এই দুজন রিলেশনশিপে আছে। এরপরে সি এসে কি করলো, না এ হচ্ছে মেয়ে, বি হচ্ছে ছেলে, সি এসে কি করলো, না মেয়েটাকে কোনো রকম খারাপ কিছু বলে ফেললো বা বলে দিল, কথার কথা বলছি। তাহলে বিয়ের কি করা দরকার, বিয়ের কি করা দরকার, সি কে, এর অবশ্যই মানে তাই না? কারণ এই দুজন ছেলে মেয়ে, এরা দুজন একে অপরকে ভালোবাসে। পরবর্তী জায়গাতে একজন এন্ট্রি হলো, সে কি করলো, না মেয়েটাকে কিছু খারাপ কথা বললো বলে, এবারে বিয়ের কি করা দরকার, এই সি কে শাস্তি দেওয়া দরকার বা ওর বিরুদ্ধে কথা বলা হ্যাঁ দরকার। বি ওটা না করে সি কে বন্ধুর আসনে বসিয়ে সিঙ্গাড়া চপ খাইয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। এ রাগাবে কি রাগাবে না? অবশ্যই রাগাবে, স্বাভাবিক। স্বাভাবিক। এরপরে এদের দুজনের এমন একটা বন্ধুত্ব হয়ে গেল যে বি এর কোনো কথা গ্রাহ্যই করছে না। এরপরে এগুলো সমস্ত কিছু দেখছে। এরপরে যদি ওকে একটা পত্র লেখে এখানে যে তোমার এই ধরনের কাজ করা উচিত ছিল, মানে প্রথমে এমন একটা ইমপ্রেশন তুমি সৃষ্টি করছো যে প্রথমে তোমার কি করা উচিত ছিল, হ্যাঁ তুমি তুমি ও করেনি কিন্তু তবুও তুমি তাকে বলছো যে সে করেছে, তারপরে তুমি আসল জায়গাতে চলে আসতো, তাহলে আসল খোঁচাটা কে পাবে? এ ওটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ব্যাপারটা হচ্ছে এইরকম যে ধরো আমি কাউকে ভালোবাসি, কথার কথা বলছি, ওকে, এরপরে আমার ভালোবাসার মানুষটার সাথে কেউ খারাপ ব্যবহার করলো, ঠিক আছে, এরপরে যে মানে আমার সাথে, মানে আমার ওই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলো, যে খারাপ ব্যবহার করলো তাকে আমি কিছু না বলে তার সাথে আমি বন্ধুত্ব ইয়ে করে নিয়েছি, মানে বন্ধু ভাব করে নিয়েছি। এবার আমার ভালোবাসার মানুষের আমি কোনো কথা শুনছি না। এবারে একটা সময় আমার ভালোবাসার মানুষ আমাকে একটা পত্র লিখে দেখাচ্ছে, সে ভাবছে বা লিখছে এইভাবে যে যে আমার সাথে, মানে যে মানুষটা, মানে আমার ভালোবাসার মানুষটার সাথে খারাপ করলো তাকে আমি এইরকম ভাবে অপমান করলাম, কিন্তু তারপরে সে আমাকে আরো দেখিয়ে দিল যে বাস্তবে তুমি অপমান করনি, বরঞ্চ তুমি তাকে বন্ধুর আসন দিলে। তাহলে একটা ভালোবাসার মানুষ যদি তোমাকে এটা প্রথমে দেখায় যে সে কি অ্যাকসেপ্ট করছে, আর তারপরে সে যেটা অ্যাকসেপ্ট করছে সেটা না পেয়ে তুমি যদি তার বিরুদ্ধে গিয়ে কাজ করো, তাহলে সেটা অ্যাকচুয়ালি বেশি খোঁচা হয় না? হয় কি হয় না? স্বাভাবিক না? হ্যাঁ, হুম হুম। এই জিনিসটা হচ্ছে সেই জায়গাটা। জনা প্রথমে দেখালো যে তার কর্তব্যগুলো কি ছিল এবং তার ক্ষত্রিয় ধর্মটা কি ছিল। সে সেই জিনিসটা না করে সে কি করছে সেই জিনিসটা এবারে দেখাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি বেশি খোঁচাটা কে পাবে? নীলোধ্বজই পাবে, তাই না? এইটা কিন্তু মনে রাখবে, নীলোধ্বজ এবং জনা একে অপরকে ভালো কিন্তু বাসত। মাঝে একটু এদিক ওদিক হয়ে গেছে বলে সমস্যা। শেষে সেটা তোমরা বুঝতে পারবে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। ওকে? হ্যাঁ স্যার পেরেছি। হ্যাঁ। বলছে, হাই পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উথিলিছে বীণাধ্বনি, তব সিংহাসনে বসিছে পুত্র হা রিপু, মিত্রোত্তম এবে, সেবিছ যতনে তুমি অতিথি রতনে, কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে। সিম্পল ভাবে বলি যে জোনা প্রথমে দেখলো একরকম ঘটনা ঘটছে, সেটা সে দেখালো, তারপরে সে বলছে ই মা এরকমটা তো নয়, হায় পাগলিনী জনা, এটা তো এটা তো সেই পাগলামি করার মতো হচ্ছে। তব সভা মাঝে নাচিছে নর্তকী, অর্থাৎ সভা মাঝে নাচিছে নর্তকী। একটা সভা মাঝে নর্তকী কখন নাচে? কখন নাচে বলো? যখন
যখন উৎসবের আয়োজন হয়, তাই না? নর্তকী তো তখনই নাচে, নাকি যুদ্ধ করতে যাবে তার আগে নর্তকী নিচে দিল, এরকম হয় যখন নাকি? আনন্দের উৎসব একটা আনন্দের উৎসব হয়, হ্যাঁ কি না? তখনই তো নাচবে। বলছে, তব সভা মাঝে নাচিছে নর্তকী, গায়ক গাইছে, উথিলিছে বীণা ধ্বনি। অর্থাৎ একটা উৎসবের আয়োজন, তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু মিত্রোত্তম এবে, সেবিছ যতনে তুমি অতিথি রতনে। খুব ভালো করে পয়েন্টটা মানে একটু দেখো, যে এখানে জনা বলছে যে আমি পাগলিনী, আমি আমি পাগলামি করছি কেন? আসলে এগুলো কিছুই হয়নি, রাজা এগুলো কিছুই করেনি। রাজা কি করছে না, সভা মাঝে নর্তকী নিয়ে এসেছে, নর্তকীকে নাচাচ্ছে, গায়ক ডেকে এনেছে, গায়ককে গাওয়াচ্ছে, পাশাপাশি বীণা ধ্বনি, অর্থাৎ বীণা দ্বারা যে ধ্বনি নির্গত হয় সুমধুর ধ্বনি, তাকে বীণা ধ্বনি, বীণা ধ্বনির সুর চারিদিকে ছড়িয়ে পড়ছে। তার উপর আবার নীলোধ্বজ কি করছে না, তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু। পুত্রহা মানে, পুত্রহা মানে পুত্রের হত্যাকারী, অর্জুন। না, পুত্রের হত্যাকারী। পুত্রহা রিপু, রিপু মানে শত্রু, রিপু মানে শত্রু, ওকে। আর মিত্রোত্তম, মিত্রযুক্ত উত্তম সমান মিত্রোত্তম, অর্থাৎ মিত্রের থেকেও শ্রেষ্ঠ, অর্থাৎ বন্ধু, পরম বন্ধু, বন্ধুদের মধ্যে যে শ্রেষ্ঠ তাকে বলা হয় মিত্রোত্তম। তাহলে ভালো করে দেখো, জনা এখানে দেখছে যে হ্যাঁ, নীলোধ্বজ কি করছে, পুত্রহা রিপু, অর্থাৎ পুত্র হত্যাকারী যে শত্রু, কে কে অর্জুন। অর্জুন। বলছে অর্জুনকে সে সিংহাসনে বসিয়েছে, সেটাও আবার মিত্রোত্তম এবে, বন্ধুদের মতো, মানে বন্ধুদের মধ্যে শ্রেষ্ঠের আসন দিয়ে তাকে কোথায় বসিয়েছে, সিংহাসনে। তার উপর আবার সেবিছে যতনে তুমি অতিথি রতনে, তার উপরও আবার তুমি তাকে সেবা করছো, সেটাও আরো অতিথি রতনে, অর্থাৎ অতিথি রতনে, যে অতিথি রত্নের মতো মূল্যবান তাকে অতিথি রতনে বলা হয়। অর্থাৎ জনা এখানে বলতে চাইছে যে হায় আমি তো পাগলিনী, অর্থাৎ দেখো, তুমি যেটা অ্যাকসেপ্ট করছো, তুমি যেটা বলছো প্রথমে, বা তুমি যেটা ভাবছো, সেই ভাবনাটা যদি তোমার ভুল হয়ে যায় আর এবং অন্য কিছু হয়ে তার বিপরীত কিছু যদি তোমার সাথে ঘটে যায়, তাহলে তুমি নিজেকে পাগল বলবে না? বলো, পাগল বলবে না? তাহলে জনা এখানে সেটাই বলছে, হায় আমি তো পাগল, আমি তো পাগলামি করছি, এখানে কিছুই হয়নি। এ রাজা কি করছে, যে তার নিজের শত্রুকেই, তার যে, তার পুত্রকে যে হত্যা করেছে, অর্থাৎ যে নিজের শত্রু, পুত্রের শত্রু, তাকে, তার সাথে যুদ্ধ না করে তাকে ডেকে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে তার উপর আবার মিত্রোত্তম এবে, অর্থাৎ বন্ধুর থেকেও শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠের বন্ধুর আসন দিয়ে তাকে অতিথি রতনে সেবা যত্ন করছে। এটা কি জনার কাছে লজ্জা নয়? হুম, বলো, হ্যাঁ স্যার। এটা কি জনার কাছে লজ্জা নয়? তাহলে সে কারণে তো জনা বলছে, কি লজ্জা, দুঃখের কথা হাই কবকারে। কি লজ্জার মতন এক লজ্জাকর বিষয়, যেখানে নীলোধ্বজকে ক্ষত্রিয় ধর্ম পালন করে তাদের পুত্রের, তাদের পুত্রকে যে হত্যা করেছে অর্জুন, তার সাথে যুদ্ধ করার কথা ছিল, সেখানে তার সাথে যুদ্ধ না করে, তার সাথে বিবাদ না করে, তাকে ডেকে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে তাকে শ্রেষ্ঠ বন্ধুর আসন দিয়ে তাকে অতিথি রতনে তাকে সেবা করছে। হায় কি লজ্জার বিষয়, কি দুঃখের কথা, আমি কাকে বলবো এটা? যদি কাউকে বলে, তাহলে নীলোধ্বজেরও মান সম্মান যাবে, আর জোনারও মান সম্মান যাবে, যাবে কি যাবে না বলো তো? এগুলো কি বলার মতো জিনিস? আমার বউকে কেউ এসে নিয়ে এক চড় মেরে দিল, আর যে মারলো আমি তাকে আমি চপ খাওয়ালাম, আমি যদি কাউকে গিয়ে বলি, তাহলে সে কি বলবে? এগুলো বলার বিষয়? এগুলো বলা যায়? বলো, এগুলো বলা যায়? হ্যাঁ স্যার। ব্যাপারটা বুঝতে পারছো তোমরা এখানে, যে এখান থেকে প্রশ্ন আসে যে কি লজ্জা, দুঃখের কথা হাই কবকারে। এখানে লজ্জার কথাটা কি কেউ বলতে পারবে?
লজ্জার কথাটা কি? কারণ স্যার তার পুত্রের মৃত্যুর কারণে নীলধ্বজ অর্জুনের সাথে মানে প্রতিশ্রুতি না নিয়ে তাকে সিংহাসন সে তাকে অতীত করছে সে বুঝেছে? গুড। মানে আর স্যার জনা জনা স্বামী নিয়ে এটা কি করে বলবে যে ক্ষত্রিয় কি ছিল ক্ষত্রিয় ধর্ম, ক্ষত্রিয় কর্ম। হ্যাঁ মানে আহ, উম, ক্ষত্রিয় ধর্মের রাজা হয়ে নিয়ে এরকম করলো, তো এটা জনা কি করে বলবে হ্যাঁ, নিজের স্বামী নিয়ে? এটা তো খুবই স্বাভাবিক। এটা তো খুবই স্বাভাবিক। আর বলতেও তো পারবে না, কেননা সে একজন ক্ষত্রিয় রাজা। তার কাজ অন্যায়কে কখনো প্রশ্রয় না দেওয়া। সে যদি প্রশ্রয় দেয় তাহলে বাকি ক্ষত্রিয় রাজারা কি বলবে? হ্যাঁ কি না? মান সম্মানের ব্যাপার। সে কারণে তো বলছি, কি লজ্জা! এত বড় একটা দুঃখের কথা, হায় কব কারে, কাকে বলবো? বলাও তো কাকে যাবে না। যদি বলি মান সম্মান যা আছে সব ধূলিসাৎ হয়ে যাবে। আমার স্বামী কি করছে? যার সাথে যুদ্ধ করার কথা ছিল, যে আমাদের পুত্রকে হত্যা করেছে, তাকেই সিংহাসনে বসিয়ে নিয়ে শ্রেষ্ঠ বন্ধুর আসন দিয়ে তাকে সেবা করছে। এত বড় একটা লজ্জাকর বিষয়, এত বড় একটা দুঃখের কথা, হায় কাকে কব, কাকে কাকে বলবো? বলার মতো কোনো জায়গা নেই। অর্থাৎ যে জিনিস, যেটা এতটা বেশি লজ্জাকর, অত্যাধিক লজ্জাকর বিষয় কিন্তু মানুষের সামনে প্রকাশ করাও যায় না। ঠিক না? সেটা অত্যাধিক পরিমাণে অসম্মানের। বোঝা গেল এত দূর অব্দি? বল, কিছু ডাউট থাকলে বলতে পারো। হ্যাঁ স্যার বুঝেছি। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝে গেছে। ওকে, এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন আসে, এইটা কিন্তু মনে রাখবে। ওকে, এরপরে দেখো কি বলছে। হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে। স্যার হাই পাগলিনী জনা ওইটা থেকে কি প্রশ্ন আসবে? এখান থেকে প্রশ্ন দেয়, হাই পাগলিনী জনা। জনা নিজেকে পাগলিনী বলে কেন চিহ্নিতকরণ করেছেন? কারণ জনা প্রথমে ভাবছেন যে তার স্বামী ক্ষত্রিয় ধর্ম পালন করছেন, অর্থাৎ তিনি সমগ্র প্রাসাদ জুড়ে যুদ্ধের আয়োজন করেছেন এই কারণে যে তার পুত্রের কি, তার পুত্রকে যে হত্যা করেছে তার প্রতিশোধ নিতে। হ্যাঁ কি না? তার পুত্রের হত্যাকারীর প্রতিশোধ নিতে। কিন্তু পরবর্তী সময় জনা দেখছেন যে না, এগুলো কিছুই হয়নি। সভা মাঝে একটা উৎসবের আয়োজন করা হয়েছে, এবং আমাদের পুত্রকে বা জনার পুত্রকে যে হত্যা করেছে অর্জুন, তাকেই ডেকে নিয়ে এসে সিংহাসনে বসিয়েছে নীলধ্বজ। পাশাপাশি শুধুমাত্র সিংহাসনে বসায়নি, তাকে বন্ধুর শ্রেষ্ঠতম জায়গা বা শ্রেষ্ঠতম আসনও কিন্তু দেখিয়েছেন বা দিয়েছেন, এবং তাকে অতিথি রতনে সেবা করছেন। এই কারণে জনাব নিজেকে কি বলে চিহ্নিতকরণ করেছেন? পাগলিনী বলে চিহ্নিতকরণ করেছেন, কারণ তার ভাবনাটা ভুল বলে প্রমাণিত হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার? স্যার। এরপরে বলছে, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী। এরপরে ডাইরেক্ট বলছে যে, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, বলছে তুমি কি করছো? হ্যাঁ, বলছে তোমার পুত্রের বিহনে, অর্থাৎ পুত্র এই যে মরে যাওয়াতে বা পুত্রের চলে যাওয়াতে বা পুত্রের বিরহে তুমি তোমার জ্ঞান বুদ্ধি সব কিছু কি ধ্বংস করে ফেলেছো? হতজ্ঞান হয়ে গেছো তুমি কি? তোমার কি জ্ঞান নষ্ট হয়ে গেছে? তোমার কি বুদ্ধিগুলো নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তুমি কি ভারাক্রান্ত হয়ে পড়েছো? তুমি কি পাগল হয়েছো তোমার পুত্রের বিহনে? জনা এখানে সংশয় প্রকাশ করছে। হ্যাঁ, রাজা নীলধ্বজ রায় এত বড় একজন ক্ষত্রিয়, মানে ক্ষত্রমণি হওয়ার পরেও সে এরকমটা করতে পারে কি করে? অবাক হচ্ছে। এগুলো এগুলো সব খোঁচা মারা জায়গা। হ্যাঁ কি না? হ্যাঁ, কি করে করতে পারে? হ্যাঁ স্যার। যে তাহলে সে কি তার পুত্রের বিহনে, তার পুত্র মরে যাওয়াতে তার কি জ্ঞান টিয়ান সে কি হারিয়ে ফেলেছে? সে কি পাগল হয়ে গেছে? তার কি বুদ্ধি নষ্ট হয়ে গেছে? ডাইরেক্ট বলছে, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী। দেখো প্রশ্ন মার্ক দেখতে পাচ্ছ এখানে, প্রশ্ন চিহ্ন। সে প্রশ্ন করছে, সংশয় প্রকাশ করে বলছে, রাজা নীলধ্বজ রথী, তুমি কি তোমার জ্ঞান ট্যান সমস্ত কিছু হারিয়ে ফেলেছো? তোমার কি বুদ্ধি টুদ্ধি সব শেষ হয়ে গেছে? তোমার পুত্র চলে গেছে, ঠিক আছে মানছি, তার বলে কি তুমি তোমার বুদ্ধি জ্ঞান যা কিছু আছে সেগুলো কি সব নষ্ট করে ফেলেছো? হ্যাঁ, তুমি কি করছো? যার সাথে যুদ্ধ করার কথা তার সাথে যুদ্ধ না করে তাকেই তুমি শ্রেষ্ঠ বন্ধুর আসন দিয়ে তাকে অতিথি রতনে সেবা করছো সিংহাসনে বসিয়ে। এটা কি তোমার কাম্য? এটা কি তোমার ক্ষত্রিয় দর্ভ, মানে ক্ষত্রিয় ধর্ম?
এটাই কি তোমার ক্ষত্রিয় কর্ম? তুমি কি পাগল হয়েছো? তোমার কি বুদ্ধি টুদ্ধি নষ্ট হয়ে গেছে? ব্যাপারটা বুঝতে পারলে এখানে কি হয়েছে বিষয়টা? ক্লিয়ার? হ্যাঁ স্যার, আবার ব্যঙ্গ করছেন স্যার। আবার ব্যঙ্গ, এবার আরো বলছে দেখো, যে দারুণ বিধি রাজা আঁধারিলা আজি রাজ্য হরিপুত্র ধনে, হরিলা কি তিনি জ্ঞানতব? তা না হলে কহ মোরে, কেন এ পাষণ্ড পাণ্ডুরথি পার্থদেব পুরে অতিথি? কেমনে তুমি হায় মিত্রভাবে পরস্যে কর, যাহা প্রবীরের লোহে রহিত। ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি? ব্যাপারটা বোঝো। পরে জনা বলছে যে দারুণ বিধি, এখানে দারুণ মানে কি বলতে পারবে? হুম বলতে পারবে? দারুণ মানে হচ্ছে অতীতে, ওকে মানে অতীতে আপ্যায়নের সেবা করছে, এটা হচ্ছে দারুণ, না, ওটা বলতে চেয়েছেন। যে দারুণ বিধি, বিধি মানে কি? বিধি মানে কি? বিধাতা ভাগ্য। বিধি মানে দেখো, বিধাতার যে লিখনি আর কি, বা বিধাতার যে বিধাতা। হ্যাঁ, যে দারুণ বিধি মানে দারুণ মানে হচ্ছে এখানে বিধি অর্থাৎ বিধাতা, বিধাতাকে এখানে দারুণ অর্থাৎ এখানে কঠিন, দারুণ অর্থে এখানে কঠিন বা নিষ্ঠুর অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? দারুণ, যে দারুণ বিধি। এরকম কি প্রশ্ন আসবে? এইটা দারুণ অর্থে হ্যাঁ, কেন ব্যবহৃত। কেন কেন আসবে না কেন? অবশ্যই আসবে। তা বলে অতটা ওই এইরকম ভাবে দেবে না, চাপ নিও না। ঠিক আছে? অর্থাৎ এখানে বিধাতাকে কঠিন হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে। কেন বলতে পারবে? কেন? দেওয়াই আছে দেখো, যে দারুণ বিধি রাজা আঁধারিলা আজি রাজ্য হরিপুত্র ধনে। অর্থাৎ বিধাতা কি করেছে, তার দেখো, তোমার আমার কাছ থেকে যদি আমার সন্তানকে ঈশ্বর কেড়ে নেই, তাহলে আমি ঈশ্বরকে কি বলবো, আসো বাবু তোমার একটু ফুলচন্দন দিয়ে একটু পুজো করি, এরকম করবো কি? সুন্দর বলবো? তাকে আমি না স্যার। তাকে আমি কঠিন বলবো, তাকে আমি নির্মম বলবো। ঠিক না? এখানে জনা বলছে যে দারুণ বিধি, যে নির্মম ঈশ্বর, যে নির্মম বিধাতা রাজা আঁধারিলা আজি রাজ্য হরিপুত্র ধনে। আরে তাদের দুজনের একটাই পুত্র ছিল, কে? কে? প্রবীর। প্রবীর। সে চলে গেছে। মাহেশ্বরী পুরীশ্বর বা মাহেশ্বরী পুরী, এই মাহেশ্বরী পুরী যেটা আছে, এই রাজ্যটা কাদের ছিল? নীলধ্বজ এবং জনা এবং তার পুত্র প্রবীরের, তাই তো? তাহলে হ্যাঁ এই সম্পূর্ণ রাজ্যের আলোটা কে ছিল? প্রবীর। তাকেই এই বিধাতা কেড়ে নিয়েছে, তাহলে রাজ্যটা কি আলো জ্বলবে? না। সেইখানে বলছে আঁধারিলা আজি রাজ্য, কি করে? হরিপুত্র ধনে। হরি মানে কি? হরি মানে ওই ওই কি বলে, ওই হরি বলো নয়, হরি মানে ঈশ্বর নয়, হরি, হরিপুত্র ধনে মানে পুত্রটাকে কেড়ে নিয়েছে। পুত্রকে কেড়ে হরণ করা, বোঝে তো? হরণ করা, হরণ করা, হরণ করা থেকে হরি। বলছে যে দারুণ বিধি রাজা আঁধারিলা আজি রাজ্য হরিপুত্র ধনে। বলছে রাজা নীলধ্বজ, ঈশ্বর এতটাই নির্মম, এতটাই কঠোর, সে কি করেছে, যে আমাদের পুত্র, আমাদের একমাত্র ধন, আমাদের একমাত্র আলো, কে না পুত্র প্রবীর, তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। ফলে আমাদের রাজ্যটা সম্পূর্ণভাবে অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ যে দারুণ বিধি, ঈশ্বরের যে নির্মমতায় রাজা আজকে আমাদের পুত্রকে কেড়ে নিয়েছে, তার জন্য আমাদের রাজ্যটা সম্পূর্ণভাবে অন্ধকার হয়ে গেছে। তাহলে হরিলা কি তিনি জ্ঞানতব? বলছে তাহলে কি তোমার জ্ঞানটাকেও সে হরণ করে নিয়েছে পুত্রের সাথে সাথে? ব্যাপারটা বুঝতে পারছো এখন? এখানে দেখো হরিলা আর এখানে হরি। হরিলা কি তিনি জ্ঞানতব? বলছে নীলধ্বজ রাজা বলছে, রাজা নীলধ্বজ, তাহলে তোমার জ্ঞানটাকেও কি পুত্রের সাথে সাথে এই বিধাতা, এই আহ, নির্মম বিধাতা তোমার জ্ঞানটাকেও কি কেড়ে নিয়েছে? যে কারণেই তুমি কি আজকে হতজ্ঞান, এই হতজ্ঞান ঈশ্বর তোমার জ্ঞানটাকেও কেড়ে নিয়েছে। সেই কারণেই কি যে তোমার পুত্রকে হত্যা করেছে, তুমি তাকে তোমার সিংহাসনে বসিয়ে নিয়ে বন্ধুর শ্রেষ্ঠ দরজা দিয়ে তুমি তাকে অতিথি রতনে সেবা করছো? হ্যাঁ,
ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি আমি? এই জায়গাটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে যে পারলাম। দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব। বলছে রাজা, যে কঠোর বিধাতা আজকে আমাদের পুত্রকে নিয়ে আমাদের রাজ্যটাকে অন্ধকার করে দিল, তাহলে পুত্রটা নিয়ে নেওয়ার সাথে সাথে তোমার জ্ঞানটাকেও কি নিয়েছে? যদি না নিত, তা না হলে কহ মোরে, কেন এ পাষণ্ড পাণ্ডুরথি পার্থ তব পুরে অতিথি। বলছে যদি এমনটা না করতো তাহলে তুমি আমাকে বলো, কহ মোরে, কেন এ পাষণ্ড পাণ্ডু রথি পার্থ তব পুরে অতিথি। বলছে তাহলে বলো, যদি ঈশ্বর তোমার এই জ্ঞানটা না নিয়ে থাকে তাহলে তুমি আমাকে বলো, আজকে এই পার্থ অর্থাৎ অর্জুন আমাদের পুরে অতিথি হিসেবে কি করে প্রবেশ করেছে? কারণ সে তো আমাদের পুত্রের হত্যাকারী, তাকে তো বন্ধুর শ্রেষ্ঠ দরজা দিয়ে অতিথি রতনে সেবা করা উচিত নয়। তাহলে নিশ্চয়ই তুমি পাগল হয়ে গেছো, তাহলে নিশ্চয়ই তোমার জ্ঞানটা হরণ করে নিয়েছে ঈশ্বর পুত্রের সাথে সাথে। ঈশ্বরকে কি হিসাবে, কোন উপমায় ভূষিত করা হয়েছে, কি বিশেষণ দেওয়া হয়েছে, কঠিন বা দারুণ, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি আমি? এরপরে এখানে একটা বিষয় রয়েছে, বলো। এখানে একটা বিষয় রয়েছে যেগুলো ছোট ছোট জিনিস, সেইগুলো একটু ভালো করে বুঝবে। প্রথমে দেখো কি রয়েছে না, হলে তা না হলে কহ মোরে, কেন এ পাষণ্ড। পাষণ্ড কাকে বলা হয়েছে? অর্জুনকে। অর্জুন। নীলধ্বজ। সরি সরি। পুরো লাইনটা পড়বে। নীলধ্বজের অর্জুনকে বলা হয়েছে, ঠিক আছে? কেন নীলধ্বজের অর্জুনকে, কেন এ পাষণ্ড পাণ্ডুরথি পার্থ। ভালো করে দেখো, অ্যাকচুয়ালি পার্থকে কি কি বলা হয়েছে? পার্থ বলতে কে রে? পার্থ বলতে অর্জুন। অর্জুন। অর্জুনকে কি কি বলা হচ্ছে? পাষণ্ড বলা হচ্ছে এবং পাণ্ডুরথি বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ কি না? প্রথমে দেখো একটা খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে পাষণ্ড, তারপরে আবার একটা ভালো, এটা ব্যঙ্গ করে কাকে না পার্থকে। পার্থটাকে অর্জুন, পার্থকে জোনা অর্থাৎ পাষণ্ড বলে কাকে ভূষিত করেছে জোনা? বলো। অর্জুনকে। অর্জুনকে। কেন বলেছে? এটা একটা প্রশ্ন। পার্থকে পাষণ্ড বলেছে কেন অর্জুন? বলতে পারবে তোমরা? কারণ ওই যেহেতু প্রবীর ছোট বয়সে ছিল, আর ওই ছোট বয়সে থাকা সত্ত্বেও তাকে হত্যা করেছেন, তাই হয়তো জনা পাষণ্ড গুড। বলেছে। এটা মানে তিনি প্রবীর ছিল নিষ্পাপ শিশু, কিন্তু তিনি তার মতন মানে যুদ্ধে মানে পারদর্শী ছিল না, তার জন্য তিনি তাকে হত্যা করেছেন, এটা হচ্ছে তিনি পাষাণ্য বলেছেন। এটা অবশ্যই লিখবে, পাশাপাশি লিখবে যে জোনার মনে হয়েছে যে তার পুত্রকে অর্জুন অন্যায়ভাবে হত্যা করেছে। ব্যাপারটা বুঝতে পারছো? অন্যায়ভাবে হত্যা করেছে, কারণ তোমাদের টেক্সটে অন্যায় সমরে ছিল শব্দটা, অন্যায় সমরে ছিল হ্যাঁ শব্দটা। স্যার ছিল। অন্যায়ভাবে হত্যা করেছে, এই জিনিসটা সবসময় মনে রাখবে। ওকে? অর্থাৎ অর্জুন কি করেছে না, বীর ধর্ম লঙ্ঘন করে অন্যায়ভাবে বালক পুত্র প্রবীরকে হত্যা করেছিল বলেই জোনা অর্জুনকে পাষণ্ড বলে চিহ্নিতকরণ করেছেন। এবারে পাণ্ডুরথী মানে কি? পাণ্ডুরথী মানে কি দেখো, এই যে পাণ্ডুরথী, এই শব্দটা পাণ্ডু প্লাস রথী দুটো মিলে যুক্ত হয়েছে, ঠিক আছে? পাণ্ডু বলতে বোঝানো হচ্ছে রাজা পাণ্ডুকে। রাজা পাণ্ডুকে সবাই তোমরা সবাই সবাই জানো, সবাই জানো তোমরা, হ্যাঁ কি না? পাণ্ডু রাজা পাণ্ডু, পাণ্ডু মানে বোঝা তো, পাণ্ডু রাজা পাণ্ডু। কিরে, জানিস তো তোরা? পাণ্ডব বংশ বুঝিস তো? পাণ্ডব বংশ, পাণ্ডব হ্যাঁ, বংশ পাণ্ডব হ্যাঁ, বংশ জানি। বুঝ। তো অর্জুনের এই 5 ভাই পাণ্ডবের পিতার নাম কি? পাণ্ডু, ঠিক আছে? 5 ভাই পাণ্ডবের পিতার নাম পাণ্ডু, এটা মনে রাখবে, ঠিক আছে? আর পাণ্ডু অ্যাকচুয়ালি এখানে আক্ষরিক অর্থ, এই যেহেতু পাণ্ডু রথী সেহেতু পাণ্ডুযুক্ত রথী। ওকে? পাণ্ডু বা পাণ্ডব বংশকে বোঝানো হয়েছে। আর রথী মানে হচ্ছে বীর যোদ্ধা, যিনি রথে চড়ে যুদ্ধ করে, ঠিক আছে? বীর যোদ্ধা, রথী মানে বীর যোদ্ধা।
তাহলে যদি আমরা আক্ষরিক অর্থে টোটাল শব্দটার অর্থ দেখি, তাহলে আমরা কি বলবো? না, পাণ্ডব বংশের শ্রেষ্ঠ রথী। ঠিক আছে? পাণ্ডব বংশের শ্রেষ্ঠ রথী। পাণ্ডব বংশ ৫ জন, হ্যাঁ কি না? ৫ জনেই আমরা অ্যাকচুয়ালি ধরে নেব পাণ্ডব বংশের হিসেব অনুযায়ী। তাহলে ওই ৫ ভাইয়ের মধ্যে শ্রেষ্ঠ কে ছিল? অর্জুন অর্থাৎ পার্থ, তাই না? তাহলে ৫ জনের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা অর্থাৎ পাণ্ডুরথী, ঠিক না? কে ছিল? পাণ্ডুরথী কে? তাহলে পাণ্ডুদের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা কে? অর্জুন। সে কারণে তাকে স্যার, পাণ্ডুরথী। রাগের মাথায় এত সুন্দর করে বর্ণনা করেছেন। এটা মানে জনা তো রাগী ছিলেন, আর রাগের মাথায় এত সুন্দর করে বর্ণনা করেছেন। তার আগে দেখো কি লিখেছে, তার আগে কি লিখেছে? পাষণ্ড মানে পাষণ্ড সাথেও এত ভালো করে। হ্যাঁ, তো তুমি প্রথমে কাউকে জানিস, আজকে বিয়ে বাড়িতে না হেব্বি খাওয়ালো, জানিস, হেব্বি খাওয়াইয়েছে ভাই, কিন্তু সবজিটাতে একটু নুন কম ছিল। কি হলো? প্রশংসার সুরে নিন্দা। ব্যাপারটা বুঝতে পারলে তো? ঠিক হ্যাঁ এইরকম। স্যার। তাহলে এটা প্রশংসার ছলে নিন্দা। দেখো, এখানে ভালো করে মনে রাখবে যে জনা অর্জুনকে একজন বীর যোদ্ধা বা রথী হিসেবে স্বীকার করলেও তাকে পাষণ্ড বলে চিহ্নিতকরণ করেছে। কেন? কারণ জনার মতে অর্জুন তার নিজের যে বীর ধর্ম সেটা সম্পূর্ণভাবে ভঙ্গ করেছে, খণ্ডন করেছে। এই কারণেই, কারণ অর্জুন জনার পুত্রকে অন্যায় সমরে, অন্যায় ভাবে যুদ্ধক্ষেত্রে কি করেছে? বালক পুত্র প্রবীরকে হত্যা করেছে। এই কারণে আমরা এটা বলতে পারি যে এখানে যে পাণ্ডুর রথী হিসেবে যে সম্বোধনটা করছে জনা অর্জুনকে, সেটা সম্পূর্ণভাবে ঘৃণা এবং উপহাস করে। ব্যাপারটা বুঝতে পারলে এবারে কি বললাম? তাহলে বুঝেছি। এই হ্যাঁ স্যার, জিনিসটা বুঝেছি। মনে রাখবে সবসময়। ওকে, তাহলে আমার ম্যান অ্যান্সার চাই এটা, যে অর্জুনকে জনা পাষণ্ড বলে কেন চিহ্নিতকরণ করেছে। এটার প্রশ্ন যদি পরীক্ষাতে আসে উত্তর দিতে পারবে? আমার এইটুকু হ্যাঁ স্যার। জানার আছে, বাস এটি হলেই যথেষ্ট। হ্যাঁ। তারপরে দেখো, কেমনে তুমি হাই মিত্রভাবে পরস্যে কর যাহা প্রবীলের লোহে লোহিত, ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি? এইবারে দেখো দেখাচ্ছে, বলছি হ্যাঁ, বলছি এটাই কি ক্ষত্রিয় ধর্ম তোমার? কোনটা? কেমনে তুমি হাই মিত্রভাবে পরস্যে কর, কর মানে হাত, পরশ মানে ছোঁয়া, মিত্রভাবে মানে বন্ধু ভেবে। বলছে হ্যাঁ, বলছে কেমন ভাবে, কোন মেন্টালিটিতে, হুম, যে তুমি সেই হাতটাকে পরশ করছো, সেই হাতটাকে তুমি ছুঁচ্ছ যাহা প্রবীরের লোহে, লোহে মানে কি? রক্ত, লোহিত মানে রাঙা। বলছে তুমি, বলছে কোন হাতে, মানে তুমি কিভাবে, বলছে তুমি সেই হাতটাকে স্পর্শ করছো যে হাতটা প্রবীরের রক্তে রাঙা রয়েছে। ভালো করে দেখবে, অর্জুনই তো হত্যা করেছিল প্রবীরকে, হ্যাঁ কি না? পা দিয়ে কি হত্যা করেছিল? হ্যাঁ স্যার। হাত দিয়ে করেছে। এখানে বলছে, বলছে তুমি সেই হাতটাকে স্পর্শ করছো, আমার কিউটি মিউটু স্বামী, যে হাতটা প্রবীরের রক্তে রাঙা রয়েছে। কি করে পারছো তুমি? তাহলে নিশ্চয়ই আমাদের পুত্রকে নিয়ে নেওয়ার সাথে সাথে ঈশ্বর তোমার জ্ঞানটাকেও নিয়ে নিয়েছে, না হলে তুমি তো এটা করতে পারছে না, মানে কখনোই পারতে না। তাহলে আচ্ছা নৃমণি, আচ্ছা রাজা, তুমি তাহলে আমাকে বলো, এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্ম? যে তোমাকে, যে তোমার পুত্রকে হত্যা করলো, যে মানুষটার হাত আমাদের পুত্রের রক্তে রাঙা, তুমি সেই হাতটাকে স্পর্শ করছো, সেটাও আবার মিত্র ভেবে, সেটাও আবার বন্ধু ভেবে, এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্ম? হুম, এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্ম? বলে ফেলো। কখনোই নয়। এটা কি তার ক্ষত্রিয় ধর্ম? বলো, এটা কি তার হ্যাঁ ক্ষত্রিয় স্যার। ধর্ম? তাহলে ক্ষত্রিয় ধর্ম কোনটা? ক্ষত্রিয় ধর্ম ছিল এইটা, যে কোথা ধনু কোথা তনু, সরি, কোথা ধনু কোথা তুন কোথা চর্ম অসি,
না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণ তার সভাতলে। দেখো, ভালো করে দেখো কি বলছে। বলছে রাজা নীলোধ্বজ যে তুমি কিভাবে কিভাবে তুমি সেই হাতটাকে স্পর্শ করছো বন্ধুভাবে, যে হাতে আমাদের পুত্রের রক্ত লেগে আছে। এটা কি তোমার ক্ষত্রিয় ধর্ম? তুমি কিভাবে ক্ষত্রিয় ধর্ম পালন করছো? যদি তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করতে, তাহলে কোথা ধনু? কোথায় তোমার ধনুক? কোথা তুন? একটু ভালো করে দেখবি। তুন মানে হচ্ছে ওই পাঞ্ছি বলে পিয়া কোন ইয়েটার গান রে ওটা, বাহুবলী নাকি? দেখবে যারা যোদ্ধা হয়, যারা তীর ধনুক চালায় আর কি, তাদের দেখবে পিঠে এইরকম করে একটা জিনিস থাকে, দেখেছো? যেখানে তীরগুলো হ্যাঁ রাখা স্যার। থাকে। হ্যাঁ স্যার, তীরগুলো যেখানে রাখা থাকে একটু রাউন্ডের মতন থাকে। ওইটাকে বলা হয় তুন। ঠিক আছে, বোঝা গেল? আর ধনু মানে হচ্ছে ধনুক। ওকে, মানে আমি অত ভালো ছবি আঁকতে পারিনি, ওই আর কি এটা। যাই হোক, ঠিক আছে, চলবে। তো এটা হচ্ছে ধনুক। ওকে, আর যেটা রাখা থাকে তীরগুলো, সেটা হচ্ছে তুন। ব্যাপারটা বুঝতে পারলে? তীর রাখার যে স্যার জায়গাটা, আমাদের ভাষায় কি বলে ওটাকে? ওটা জানি তাই না। বলে? আমার তীর রাখার জায়গা ঝুড়ি, ঝুড়ি। আমি জানিনি ওটা আমাদের ভাষায় কি বলে। ঠিক আছে, সেইটা বলতে পারি যে তীর রাখার স্থান। ঠিক আছে, তীর রাখার ঝুড়ি, ইয়ার কি করে বলছি, হ্যাঁ? তো এই জিনিসটাকে আমরা শুদ্ধ বাংলায় বলতে পারি, যেখানে তীর রাখা হয় সেটাকে কি বলা হয়? তুন। ওকে, হুম, বুঝতে হুম। পারলে? আর কোথা চর্ম, চর্ম মানে হচ্ছে চর্ম মানে হচ্ছে বডিগার্ড। বডিগার্ড মানে হচ্ছে শরীরটার বডিগার্ড। দেখো, আহ তুমি কোথাও যুদ্ধে যাবে, তোমার বুকটাকে কে রক্ষা করবে? বুলেট প্রুফ জ্যাকেট, হ্যাঁ কি না? তাই তো, হ্যাঁ কি না হ্যাঁ রে? স্যার। তো স্যার আগেকার দিনে সেই রাজার সেনাগুলো সেই হ্যাঁ, যুদ্ধের সময় পরে থাকতো, লোহা লোহা ওই থাকতো। হ্যাঁ, যেটা থাকে না ওদের শরীরে, যেটা জড়িয়ে থাকে, লাগা থাকে যেটা, সেটা হচ্ছে চর্ম। কোথা চর্ম। হ্যাঁ আর অসি, অসি মানে হচ্ছে তরোয়াল। ঠিক আছে, দাঁড়াও, এই ফোন করে দিই শিব, ওয়ানে তো সমস্যা হয়ে যায়। শুনতে পাচ্ছ তো তোমরা সবাই? স্যার, এখন আহ, অসি মানে হচ্ছে অসি মানে হচ্ছে তরোয়াল। বলছে এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্ম? যদি তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করতে, তাহলে কোথায় তোমার ধনুক? কোথায় কোথায় তোমার তীর রাখার জায়গা? কোথায় তোমার ওই যেটা তোমার শরীরকে রক্ষা করবে, সেই কবচটা কোথায়? তোমার তরোয়ার কোথায়? অসি কোথায়? দেখো, এখানে জিজ্ঞাসা মার্ক আছে, কোশ্চেন চিহ্ন আছে কিন্তু এখানে, হ্যাঁ? এখানে দেখো, কোথায় এগুলো, কোথায় বাবু? বলছে না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণ তার সভাতলে। বলছে হ্যাঁ, কোথায়? বলছে তুমি না ভেদি রিপু, রিপু মানে কি বলেছি? শত্রু, তাই না? না ভেদি রিপুর বক্ষ, বলছে তুমি তোমার শত্রুর বুক তীক্ষ্ণতম মানে স্বরে রণক্ষেত্রে। বলছে না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে, কোথায় না রণক্ষেত্রে। বলছে তুমি রণক্ষেত্রে গিয়ে তোমার শত্রুর বক্ষটা একদম ধারালো তীর দিয়ে ছিন্ন ভিন্ন না করে তুমি কি করছো? মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণ তার সভাতলে। বলছে হ্যাঁ, তুমি তাকে ডেকে নিয়ে এসে এইসব না করে তাকে তুমি তার কানে মিষ্টি মিষ্টি কথা বলছো। এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্ম রেমণী? ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম? বলো। হ্যাঁ স্যার। প্রশ্ন যদি হ্যাঁ বলে, এখানে যদি দেই যে ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি, উক্তিটি কার? জোনার। এখানে জোনা। জোনা। জোনা নীলোধ্বজের কোন ক্ষত্রিয় ধর্মের জায়গাটাকে দেখাতে চেয়েছেন? কি এখানে ব্যঙ্গার্থক লাইনটির বিশ্লেষণ করো। যদি দেবে না, যদিও কথার কথা বলছি। আসলে জোনা এখানে বলতে চেয়েছে যে যে রাজা নীলোধ্বজ, তুমি যুদ্ধক্ষেত্রে গিয়ে
তোমার পুত্রের হত্যাকারীকে তুমি শেষ না করে, তোমার পুত্রের হত্যাকারীর বুককে তীক্ষ্ণতম মানে স্বরে ভেদ না করে তুমি তাকে সিংহাসনে, মানে তুমি তোমার নিজের রাজপ্রাসাদে তাকে ডেকে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে তুমি তার কানে মিষ্টি মিষ্টি কথা বলছো? এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্ম, নৃমণি? যে হাত প্রবীরের রক্তে লোহিত, যে হাত প্রবীরের রক্ত স্পর্শ করেছে, বন্ধু ভেবে তুমি সেই হাত কি করে স্পর্শ করতে পারো? তাহলে তুমি এগুলো পাচ্ছ, তার কারণটা কি? নিশ্চয়ই তোমার জ্ঞানটাও কে হরণ করে নিয়েছে? দারুণ বিধি, অর্থাৎ এই নিষ্ঠুর বা নির্মম বিধাতা। বোঝা গেল জায়গাটা? বল, এতদূর হ্যাঁ অব্দি ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার বুঝে স্যার। এরপরে বলছে, কি কহিব কহ যবে দেশ দেশান্তরে জনরব লোবে। এই কাহিনী খুব ইম্পর্ট্যান্ট লাইন, ভালো করে মার্ক করবে। কি কহিবে কহ যবে দেশ দেশান্তরে জনরব লোবে। এই কাহিনী কি কহিবে? ক্ষত্রপতি যত। ব্যাপারটা দেখো, বলছি কি কহিবে কহ, বলো কি বলবে তুমি, যখন এই পুরো ঘটনাটা, এই পুরো কাহিনীটা দেশ দেশান্তরে জনরব লোবে, অর্থাৎ মানুষের মুখে মুখে যখন ছড়িয়ে পড়বে এই বিষয়টা, যে রাজা নীলধ্বজের পুত্রকে যে হত্যা করলো, সে তার পুত্রের হত্যাকারীকে মানে রণক্ষেত্রে পরাজিত না করে, তার সাথে যুদ্ধ না করে, সে তাকেই রাজপ্রাসাদের সিংহাসনের আসন দিয়ে, শ্রেষ্ঠ বন্ধুর আসন দিয়ে বা শ্রেষ্ঠ বন্ধু সাজিয়ে তার কানে মিষ্টি মিষ্টি কথা বলছে, তাকেই সে নরনারায়ণ জ্ঞানে পুজো করছে। এই কথাটা যদি মানুষে মানুষে ছড়িয়ে পড়ে, দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে, তাহলে আরো অন্যান্য যে মানে ক্ষত্রপতি, আরো অন্যান্য যে ক্ষত্রিয় রাজারা আছে, তারা কি বলবে, বা তুমি এই বা কি বলবে এর উত্তরে? বলো, উত্তর দাও আমাকে। কোশ্চেন মার্ক আছে দেখছো প্রত্যেকটাতে, যে কি কহিবে কহ যবে দেশ দেশান্তরে জনরব লোবে। এই কাহিনী বলছে, বলো তুমি, বলো কি বলবে তুমি তখন, যখন এই পুরো ঘটনাটা, এই পুরো কাহিনীটা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে, মানুষের মুখে মুখে উচ্চারিত হবে, তখন তুমি কি বলবে, কি উত্তর দেবে? তুমি তোমার মান সম্মান কোথায় ধরে রাখবে? কিংবা যদি কোনো ক্ষত্রিয় রাজা, ক্ষত্রিয় রাজা তোমার পাশে এসে যদি জিজ্ঞাসা করে, তাহলে তুমি উত্তর কি দেবে? তাহলে এ কাহিনী কোন কাহিনী? পরীক্ষাতে লিখতে পারবে তো? এটা লিখতে পারবি তো? এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রচুর ভালো করে মনে রাখবে। হ্যাঁ, এবারে দেখো, নরনারায়ণ কি কহিবে ক্ষত্রপতি যত, নরনারায়ণ জ্ঞানে শুনিনু পূজিছ পার্থে রাজা ভক্তি ভাবে, এ কি ভ্রান্তি তব? ভালো করে দেখো, নরনারায়ণ জ্ঞানে শুনিনু, বলছে শুনছি তুমি নরনারায়ণ জ্ঞানে। নরনারায়ণ জ্ঞানে মানে কি? পরমেশ্বরের দরজা দিয়ে পূজিছ পার্থে রাজা। কাকে পুজো করছে? নরনারায়ণ ঈশ্বরের দরজা দিয়ে। কাকে? মানে স্যার বলতে চাইছে যে নারায়ণকে যেভাবে পূজা করে সেরকম ভাবে তুমি অর্জুনকে মানে করছো। গুড। মানে এটাই কি? নরনারায়ণ জ্ঞানে মানে হচ্ছে, ধরো আমি কাউকে আমার বাবার সরি, আমি কাউকে কৃষ্ণের দরজা দিয়ে দিলাম। আমি হয়তো আমার একটা শত্রুকে কৃষ্ণ ভেবে পূজা করছি। এটা কি মানে আমাকে কি বলবে তুমি? লাঠি মেরে বার করে দেবে ঘর থেকে। তো এখানে কি করেছে, এই জায়গাটাতে নরনারায়ণ জ্ঞানে শুনিন পূজিছ পার্থে রাজা ভক্তি ভেবে, মানে ভক্তি ভাবে, বলছে তুমি বিশাল ভক্তি করে তুমি অর্জুনকে কি করছো? নরনারায়ণ জ্ঞানে, অর্থাৎ ঈশ্বরের দরজা দিয়ে তুমি তাকে পুজো করছো। এ কি ভ্রান্তি তব? এটা কি তোমার ভ্রান্তি? হুম, তোমার কি দিগ্ভ্রম হয়েছে? তোমার কি মাথা নষ্ট হয়েছে? তুমি কি কোথাও ভুল করছো? এ কি ভ্রান্তি তব? এটা কি তোমার ভুল? ব্যাপারটা বুঝতে পারছো? কাকে পুজো করছে নরনারায়ণ জ্ঞানে? প্রশ্ন এটাই দেবে, কাকে? অর্জুনকে পুজো করছে। অর্জুনকে পুজো করছে। কে? কে? নীলধ্বজ। নীলধ্বজ রাজা, ঠিক না?
এইটা মনে রাখবে তো, ভালো করে মনে রাখবে কিন্তু এটা নরনারায়ণ জ্ঞানে, মানে জনা বলছে আমি তো শুনলাম বলছে তুমি নরনারায়ণ জ্ঞানে পুজো করছো কাকে, তুমি আবার তাকে বন্ধুর আসন দিলে, সিংহাসনে বসালে, মিষ্টি মিষ্টি কথাও বলছো, তার উপর আবার নরনারায়ণ জ্ঞানে তুমি তাকে পূজাও করছো। বলছে এই সমস্ত কথা, এই যে ঘটনাগুলো ঘটছে এটা কি ভ্রান্তি তব, এগুলো কি তুমি ভুল করছো? না হলে কি জেনে শুনে একটা মানুষ তো এরকম কাজ করতে পারে না। পুত্রকে নিয়ে যাওয়ার সাথে সাথে এই কঠোর বিধাতা তোমার জ্ঞানটাকেও কি নিয়ে নিয়েছে? হুম? তাহলে দেখো, এই যে নরনারায়ণ জ্ঞানে পুজো করছে কাকে? তাকে, যে তার পুত্রকে হত্যা করেছে। এগুলো লজ্জাকর বিষয় নয়? প্রচণ্ড পরিমাণে। এবারে কাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছে সেই জিনিসটা কে বলবে? জনা দেখাবে যে তুমি এগুলো নিশ্চয়ই তোমার ভ্রান্তি। যদি তুমি জানতে যে আসলে এই পার্থটা কে, যাকে তুমি নরনারায়ণ জ্ঞানে পুজো করছো, তার বংশ পরিচয় যদি তুমি জানতে, তাহলে তুমি আর যাই হোক একে নরনারায়ণের দরজাটা তুমি দিতে না। তাহলে নিশ্চয়ই তুমি এই পার্থের অর্থাৎ অর্জুনের বংশ পরিচয় জানো না বলেই তুমি তাকে কি করছো? নরনারায়ণ জ্ঞানে পুজো করছো, অর্থাৎ তুমি ভুল করছো, এটা তোমার ভ্রান্তি। তারপরে দেখাচ্ছে ওটা দেখো, হাই ভোজবালা কুন্তি, কে না জানে তারে শৈরিনী, তনয় জারজ অর্জুনে কি লজ্জা, কি গুণে তুমি পুজো। স্যার আরেকবার বলবেন আগের লাইনটা? কোনটা? বক্সনি কি একটা বললেন, ওটা শুনলাম নাই। কোনটা? এই কি বংশ নিয়ে বললেন নাই তো, এখানে তো কোনো নাই। তাও আরে এখানে নেই, কিন্তু পরের লাইনটা কেন বলছে সেই জিনিসটার সাথে ইন্টারলিঙ্ক আছে ওটা। মানে ঘটনাটা হলো এইখানে যে বলছে এই যে একই ভ্রান্তি তব, এটা কে বলছে? জনা বলছে। কাকে বলছে? নীলধ্বজকে বলছে। বলছে রাজা, বলছে এটা কি তোমার ভ্রান্তি? মনে করো আমি জেনে শুনে কোনো একটা জায়গায় গেলাম, যেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারছে না। মানে তুমি জানো যে ওখানে গেলে বিপদ আছে, ঠিক আছে? এবারে আমি সেটা জেনে শুনে সেখানে গেছি। এবারে তুমি কি ভাববে? যে নিশ্চয়ই এটা তোমার ভ্রান্তি ঘটেছে, না হয় তুমি জেনে শুনে ওখানে যেতে না, হ্যাঁ কি না? তাই তো বিষয়টা, কারণ সেখানে বিপদ আছে। তাহলে এখানে নীলধ্বজ যে নরনারায়ণ জ্ঞানে পুজো করছে কাকে? পার্থকে, অর্থাৎ অর্জুনকে। এটা নীলধ্বজ জেনে শুনে করছে, হ্যাঁ কি না? জেনে শুনে করছে। কিন্তু জনা এটা খুব ভালো করে জানে যে যাকে আমাদের নীলধ্বজ নরনারায়ণ জ্ঞানে পুজো করছে, তার বংশ পরিচয় জনা খুব ভালো করে জানে। অর্থাৎ সে একজন বেশ্যার গর্ভ থেকে উৎপন্ন একজন ছেলে। এবার তুমি আমাকে বলো, একটা জনা এখানে বলবে যে আর যাই হোক, বলছে ঈশ্বর কি এতটাই মানে নীচ হয়ে গেল যে সে একটা বেশ্যার গর্ভ জন্মগ্রহণ করবে? তোমরা কি মেনে নেবে বুঝেছি। এটা? বলো, এটা কি মেনে নেবে? না স্যার। তার উপর আবার অর্জুনের নিজের বংশ পরিচয়ের কোনো ঠিক নেই, তার পিতাকে তার কোনো ঠিক নেই। এগুলো জনা জানে। যার নিজের পরিচয়ের কোনো ঠিক নেই, তাকে নীলধ্বজ কি করছে না নরনারায়ণ জ্ঞানে পুজো করছে। তাহলে নিশ্চয়ই এটা কার ভ্রান্তি? নীলধ্বজের ভ্রান্তি, হ্যাঁ কি না? না হলে সে এটা করতো না। যদি জানতো তাহলে সে এটা করতো না কখনোই। সে কারণে তো বলছে এ কি ভ্রান্তি তবু। বলছে হ্যাঁ বেটা, তুমি জানোই না তুমি কাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছো রে বাপ। তুমি তাকে করছো যার নিজের বংশ পরিচয়ের কোনো ঠিক নেই। তুমি এটা নিশ্চয়ই জানো না, যদি জানতে তাহলে তুমি এই কাজ করতে না। সে কারণে পরবর্তী জনা এখানে বংশের জায়গাটা ঢুকিয়েছে। দেখো এবারে বুঝলে, যে জিজ্ঞেস করলে এবারে হ্যাঁ ক্লিয়ার হল? স্যার, হ্যাঁ, প্রীতি। হাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। এবারে দেখো, বলছে হাই ভোজবালা কুন্তি, খেয়ে না জানে তারে শৈরিনী, তনয় তার জারজ অর্জুনে কি লজ্জা, কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞান। এবার ডাইরেক্ট বলছে ওকে, বলছে হ্যাঁ তুমি অর্জুনকে নরনারায়ণ জ্ঞানে মানে পুজো করছো, কি গুণে, কোন গুণে তুমি তাকে পুজো করছো রাজরথী নরনারায়ণ জ্ঞানে? কেন বলছে দেখো, হাই ভোজবালা কুন্তি। কুন্তিকে ভোজবালা কেন? বালা মানে হচ্ছে কি কন্যা, হ্যাঁ, বালা মানে হচ্ছে কন্যা, আর ভোজ মানে হচ্ছে ভোজ রাজার কন্যা। কে? কুন্তি। সে কারণে কুন্তিকে ভোজবালা বলা হয়। ক্লিয়ার হয়েছে? জায়গাটা ক্লিয়ার হ্যাঁ স্যার। হয়েছে? এরপরে দেখো,
বলছি পেরেছি। বলছি বলছি হাই ভোজবালা কুন্তি, কে না জানে তারে, সৈরিনী। কুন্তিকে কি বলা হচ্ছে এখানে? সৈরিনী বলা হচ্ছে। সৈরিনী মানে দেখো সৈরিনী মানে বলবো স্যার, হ্যাঁ বলো। মানে নিজের স্বামী থাকতেও অন্য পুরুষের সাথে যে সম্পর্ক থাকে সেটা। হ্যাঁ এরকম বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এটাও ঠিক, মানে বেভিচারী আর কি। হ্যাঁ, আর যদি একটু আক্ষরিক অর্থে বলি তাহলে আমরা সৈরিনী তাকে বলবো যে স্বাধীনভাবে ঘোরাফেরা করে, সমাজের কোনো নিয়ম কানুন যে মানতে চায় না, যে নিজের ইচ্ছা মতো সব কিছু করে সমাজের নিয়মের বিরুদ্ধে গিয়ে। অর্থাৎ কে যে ফোন করে ভাই, অর্থাৎ এই যে যে জায়গাটা, এই যে সৈরিনী, একদিক দিয়ে বলা যায় বেভিচারী, একদিক দিয়ে বলা যায় কুলোটা, একদিক দিয়ে বলা যায় বেশ্যা। যার একজন ব্যক্তি কিন্তু যায় যে অনেক পুরুষের সাথে সম্পর্ক রাখে, তাকে আমরা কি বলি? গোদা বাগলাই তোমরা সবাই জানো। সাহিত্যের ভাষায় তাকে আমরা বলি সৈরিনী, কুলোটা। বুঝলে ব্যাপারটা কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে এই একে সৈরিনী কেন বলা হয়েছে বাবুরা? হুম, কেন বলা হয়েছে? এটা তো একটা বিষয়, হ্যাঁ কি না? হুট করে তো আর সৈরিনী তাকে বলে দেবে না। মনে রাখবে এটা মাতৃ হৃদয়ের যন্ত্রণা থেকে উঠে আসছে, কিন্তু আদৌ কি কুন্তী সৈরিনী? কখনোই না। কুন্তী কে? অর্জুনের মা, তাই তো? 5 ভাই পাণ্ডবের মা, তাই তো? হ্যাঁ কি না? এটাই তো কুন্তী। হ্যাঁ স্যার। কুন্তীকে সৈরিনী এই কারণেই বলছে, কে বলছে? জনা বলছে। খুব ভালো করে মনে রাখবে। কাহিনীটা বলি, বিরক্ত লাগেনি তো কারো? না না স্যার। ওকে, আর একটু আছে, তারপরে আমরা ক্লাসটা অফ করে দেবো। হ্যাঁ, দেখো সৈরিনী কুন্তীকে ভালো করে মনে রাখবে, ইনকেসের ব্যাপারে প্রশ্ন দিলেও দিতে পারে। সৈরিনী শব্দের অর্থ পরীক্ষাতে বেশ্যা লিখে দিও না, পরীক্ষাতে কুলোটা লিখবে। হ্যাঁ, কুলোটা, বা যদি আসে তো আশা রাখছি এতটা নিম্নমানের প্রশ্ন দেবে না। কিংবা তোমরা লিখতে পারো যে যে স্বেচ্ছাধীন নিয়মের, সমাজের নিয়ম নীতি মানে লঙ্ঘন করে যে মেয়ে কাজ করে তাকে সৈরিনী বলা হয়, কারণ এইটা স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, এই শব্দটা। ওকে, স্যার, যদি লিখি চরিত্রহীন? হ্যাঁ তাও হবে, তাও হবে, চরিত্রহীন তাও হবে। ওকে, যেভাবে লিখতে পারো বাবা, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, তো আমার মেন জায়গা হচ্ছে সৈরিনী কেন বলা হচ্ছে কুন্তিকে, সেটা একটু আমি বলে রাখি। দেখো, এইটা একটা কাহিনী আছে। কুন্তির তখন বিয়ে হয়নি। হুম, তো বিবাহের আগে কুন্তি একটা মানে মহর্ষিকে প্রসন্ন করেছিল। হুম, মানে তার সেবা করে তাকে প্রসন্ন করেছিল। সেই মহর্ষির নাম হচ্ছে মহর্ষি দুর্বাসা। হুম, তো মহর্ষি দুর্বাসা প্রচন্ড পরিমাণে একজন রাগী মহর্ষি ছিল, ঠিক আছে? তো ওকে প্রসন্ন করতে পেরেছিল সে কারণে মহর্ষি দুর্বাসা তাকে বর দেই নিজের স্বেচ্ছায়। তাকে এটা বর দিয়েছিল যে, মানে একটা মন্ত্র দিয়েছিল আর কি, ওইটাই বর, যে এই মন্ত্রটা উচ্চারণ করে যদি কুন্তী কোনো দেবতাকে আহ্বান করে, ঠিক আছে, বা যেই দেবতাকে সে আহ্বান করবে, সেই দেবতাই নির্দ্বিধায় তার কাছে কিন্তু চলে আসবে। অর্থাৎ আমাদের দুর্বাসা, মুনি দুর্বাসা বা মহর্ষি দুর্বাসা, একে প্রসন্ন করার জন্য মহর্ষি দুর্বাসা কুন্তিকে একটা বর দিয়েছিল বা একটা মন্ত্র দিয়েছিল এবং বলেছিল যে এই মন্ত্রটা উচ্চারণ করে তুমি যে কোনো দেবতাকে যদি তুমি ডাকো, আহ্বান করো, তাহলে সেই দেবতা নির্দ্বিধায় তোমার পাশে আসবে এবং তোমাকে একটা সন্তান দিয়ে যাবে। তো এই বেটা কুন্তি কি মানুষের বলে না যে পেলে একটু খচখচ খচখচ করে মনটা, যে দেখি 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 দেখি, এরকম একটা থাকে না, দেখি চেক করে, থাকে তো? হ্যাঁ স্যার। তো এর খচখচানির জন্য আজ এই অবস্থা। তো যখনই খচখচানি লেগেছে মনে, তখন এই বেটা প্রথমে বিবাহের আগেই
কাকে স্মরণ করলো? সূর্যদেবকে স্মরণ করলো। সূর্যদেবকে যখন স্মরণ করলো তখন সূর্যদেব এলো। এরপর উপায় কিছু নয়, সূর্যদেবকে ভাই পুত্র দিতেই হবে। ঠিক আছে, মনে রাখবে এই 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 দেওয়া উইদাউট শারীরিক মিলন। ঠিক আছে, ঐশ্বরিক শক্তি, হ্যাঁ, সেই ফলে সন্তান। তো তাহলে সূর্যদেব এলো। এরপরে সূর্যদেব যখন এলো তখন বর অনুসারে, মহর্ষি দুর্বাসার কথা অনুসারে সূর্যদেবকে তো একটা পুত্র দিতেই হবে, স্বাভাবিক না? তাহলে সূর্যদেব যখন প্রকট হলো তখন সূর্যদেব যে পুত্রটা দিল তার নাম হচ্ছে কর্ণ। তার নাম কি? কর্ণ। 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 এরপরে কর্ণকে তো সে জলে ভাসিয়ে দিয়েছিল, তাই না? তো এরপরে পরবর্তী সময় যখন দেখা গেল মানে আমাদের এই যে এই কুন্তির যে স্বামী পাণ্ডু, এ একটা অভিশাপ পেয়েছিল আর কি। এ যখনই তার স্ত্রীর সাথে মানে শারীরিক সম্পর্ক করবে তখনই সাথে সাথে সে মারা যাবে। তো সে কারণে সে শারীরিক সম্পর্কই করেনি। আর একটা স্ত্রী ছিল, তার নামটা আমার মনে পড়ছে না যদিও, ওই তার সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়ে ফুটে গেছে বেটা, ঠিক না? তো এখন হয়েছেটা কি যে কুন্তী তাহলে কি করলো না, এই ঘটনাটা কিন্তু বলল কাকে? পাণ্ডুকে। এবং পাণ্ডুর মানে মত অনুযায়ী, পাণ্ডুর কথা মতো সে কি করেছিল না, এক এক দেবতাকে স্মরণ করে এক একটা পুত্র লাভ করেছিল। তো এখানে সেইটাকেই মাতৃহৃদয় বলছে, তাই না? পৌরাণিক অনুসারে এটা কিন্তু কোনো রকম বেশ্যার মতো কোনো কাজ নয়, কুলোটার মতো কাজ নয়, কিন্তু একটা মায়ের কাছে সে বেশ্যা হয়ে গেছে। বলছে সে এই কুন্তী বলছে ওর তো অনেক পুরুষ আছে, অনেক স্বামী তার, হ্যাঁ কি না? অনেক স্বামী, সোজা কথা, পাণ্ডু থোড়ি না। আরে ভাই কি বলে আমাদের যুধিষ্ঠিরের বাবা হচ্ছে কে? যম। ভীমের বাবা কে? পবন দেবতা, তাই না? অর্জুনের বাবা কে? ইন্দ্রদেব অ্যাকচুয়ালি, হ্যাঁ কি না? ইন্দ্রদেবকে স্মরণ করে অর্জুন হয়েছে, অর্জুন তাকে দিয়েছে, ইন্দ্রদেব দিয়েছে তো, হ্যাঁ কি না? কিন্তু পালনকর্তা হচ্ছে পাণ্ডু। কিন্তু তার অরিজিনাল পিতাকে, অরিজিনাল পিতা হচ্ছে আমাদের, না মানে অর্জুনের অরিজিনাল পিতা মানে ইন্দ্রদেবের ঔরসে হয়েছিল আমাদের অর্জুন, পবনদেবের ঔরসে হয়েছিল ভীম, যমের ঔরসে হয়েছিল আমাদের যুধিষ্ঠির, ঠিক না? তো তাহলে এই যে এই জায়গাগুলোকে সে কি হিসেবে দেখছে? বেশ্যার চরিত্রের হিসেবে দেখছে। বলছে হায় ভোজবালা কুন্তী, বলছে কে না জানে, সৈরিনী তনয় তার জারজ। তনয় মানে কি? তনয় মানে কি বলো? তনয় মানে হচ্ছে পুত্র। তনয় তার পুত্র, তার জারজ অর্জুনে। জারজ মানে কি? জারজ মানে যার বংশের ঠিক নেই, মানে যার নিজের মানে পিতৃ পরিচয়ের ঠিক নেই। বলছে হায়, বলছে তনয় তার জারজ অর্জুনে কি লজ্জা, কি গুণে তুমি পুজো রথি রাজরথী নরনারায়ণ জ্ঞানে। এবারে দেখো অর্জুনকে বলে দিল জারজ। কার পুত্র? অর্জুন, ভোজবালা কুন্তী। তনয় মানে কি? তনয় মানে পুত্র। তনয় পুত্র জারজ অর্জুনে। তাহলে জারজ মানে হচ্ছে যার পিতৃ পরিচয়ের ঠিক নেই। অর্থাৎ আমাদের পৌরাণিক নিয়ম অনুসারে, ঠিক না, যে অর্জুনের পালন কর্তা পিতা, যে পালন পিতা, লালিত পালিত করে যে বড় করেছে সে হচ্ছে পাণ্ডু। কিন্তু অরিজিনাল পিতা তার কে? অরিজিনাল পিতা কে? ইন্দ্রদেব। তো যে মানুষের পিতৃ পরিচয় ঠিক নেই তাকে বলা হয় জারজ, ঠিক আছে? তনয় তার জারজ অর্জুনে কি লজ্জা, কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞান। মাথা খারাপ হয়েছে। বলছে যার কোনো পিতার মানে পিতৃ পরিচয়ের ঠিক নেই, যার মা বেশ্যা, যার মা সৈরিনী, যার মা কুলোটা, তাকে তুমি কোন গুণে, হ্যাঁ, তাকে তুমি নরনারায়ণ জ্ঞানে পুজো করছো? তোমার কি মানে ভ্রান্তি হয়েছে? তুমি কি ভুল করছো, নাকি কোনো কিছুই জানো না, নাকি ঈশ্বর তোমার জ্ঞানটাকে হরণ করে নিয়ে চলে গেছে? বলো তো, ব্যাপারটা বুঝতে পারলে এখানে? ক্লিয়ার? ক্লিয়ার তো? এরপরে বলছে রে দারুণ বিধি, এ কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে। এবার আবার দেখো, রে দারুণ বিধি, হে নির্মম বিধাতা, হে নিষ্ঠুর বিধাতা,
এটা কেমন লীলা খেলা তোমার, হ্যাঁ? বুঝিব কেমনে, বুঝতে পারছি না তো, কি করে বুঝবো? একমাত্র পুত্র দিয়া নিলি পুনতারে অকালে, আছিলা মান তাও কি নাসিলি? বলছে হে নিষ্ঠুর বিধাতা, হে নির্মম বিধাতা, বলছে এটা কেমন তোমার লীলা খেলা, বুঝতে পারছি না তো কিছুই, কি করে বুঝবো? বলছে একমাত্র আমাকে এত সুন্দর ফুটফুটে একটা পুত্র দিলে, একমাত্র পুত্র দিয়া, অর্থাৎ একমাত্র পুত্র দিয়া প্রশ্ন দেবে, একমাত্র পুত্রকে কার? একমাত্র প্রবীর নীলোধ্বজ এবং প্রবীর জনার একমাত্র পুত্র প্রবীর। প্রবীর। বলছে একমাত্র একটা পুত্র দিয়ে তারপরে তুমি পুনঃ নীলিতারে, অর্থাৎ নীলি পুনতারে, অর্থাৎ ঈশ্বর তাকে নিয়ে নিয়েছে, তাই না? অর্থাৎ ওর, সে তো স্বর্গে গেছে, হ্যাঁ কি না? তাহলে ঈশ্বরের কাছেই গেছে। বলছে একমাত্র পুত্র দিয়া নীলি পুনতারে অকালে, অকালে, ভালো করে মনে রাখবে, অকালে এই কারণেই, কারণ ওই সময়টা তার মৃত্যুর কথা ছিল না, তাকে অন্যায়ভাবে অর্জুন ধর্ম লঙ্ঘন করে হত্যা করেছে, ঠিক না? সেই জন্য অন্যায় সমরও বলা হয়েছে সেটাকে। বলছে হে ঈশ্বর, হে নির্মম বিধাতা, বলছে তোমার লীলা খেলা বুঝতে পারছি না তো। বলছে একমাত্র একটাই পুত্র দিলে তুমি আমাকে, তারপরে আরো তাকেও নিয়ে চলে গেল অকালে, তার উপর আবার আছিল মান তাও কি নাসিলি? বলছে আমার যেটুকুনি মান সম্মান ছিল সেটাও কি তুমি, মানে আছিল মান তাও কি নাসিলি, যেটুকু মান আমার ছিল সেটাও কি ধ্বংস করে দিলে? অর্থাৎ এটার মানে হচ্ছে ঈশ্বর নীলধ্বজের জ্ঞানটাও নিয়ে নিয়েছে। যদি না নিত তাহলে আজ কি নরনারায়ণ জ্ঞানে, আর যাই হোক অর্জুনকে সে পুজো করতো না। এবার নরনারায়ণ জ্ঞানে অর্জুনকে পুজো করছে, অর্জুন যে হত্যা করেছে তাদের পুত্রকে, তাকেই সিংহাসনে ডেকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছে, শ্রেষ্ঠ বন্ধুর মানে দরজা দিচ্ছে, অতিথি রতনে সেবা করছে। এগুলো কি জনার মান সম্মানে আঘাত দিচ্ছে না? হুম, বল। হ্যাঁ স্যার দিচ্ছে। তাহলে বলছে আছিল মান, যা কিছু মান সম্মান ছিল সেটাও কি নাসিলি হে ঈশ্বর, হে বিধাতা? বলছে কিছুই তো বুঝতে পারছি না আমি, ব্যাপারটা বুঝলে এবারে? এটাকে এখানে আছিল মান তাও কি নাসিলি, হ্যাঁ এটা ক্লিয়ার? ওকে। এরপরে বলছে নরনারায়ণ পার্থ, কুলোটা যে নারী বেশ্যা গর্ভে, তার কি হে জনমিলা আসি ঋষিকেশ? কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে এ কাহিনী? দ্বৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গায়েন সতত, সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। ধীবর, ধীবরী জননী পিতা ব্রাহ্মণ, করিলা কামকেলি লয়ে কোলে, ভ্রাতৃবধূদয়ে ধর্মমতি। ওকে, তো আমরা মোটামুটি এই ধর্মমতি এত দূর অবধি যাবে না, ছেড়ে দাও, কাহিনী আছে অনেক, এত দূর অবধি করে দিচ্ছে, হ্যাঁ এত দূর অবধি করে দিচ্ছে। ওকে, দেখো বলছে নরনারায়ণ পার্থ, নরনারায়ণ পার্থ, ভালো করে বুঝবে, নরনারায়ণ পার্থ, তারপরে কি আছে, কি আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, ঠিক না? বলছে হ্যাঁ, নরনারায়ণ পার্থ মানে কাকে? পার্থকে নরনারায়ণ, কুলোটা যে নারী বেশ্যা গর্ভে, তার কি হা জনমিলে আছে ঋষিকেশ? ঋষিকেশ মানে কি? কৃষ্ণ, মানে আমাদের বিষ্ণু যে, ঠিক না? বলছে হ্যাঁ, হ্যাঁ বলছে নরনারায়ণ পার্থ, পাগল হয়েছ নাকি তুমি? পার্থকে নরনারায়ণ বলছে, কুলোটা যে নারী, যে বেশ্যা নারী, তার গর্ভে আর যাই হোক ঋষিকেশ জন্মেছে? কোন শাস্ত্রে বলছে এটা লেখা আছে? কোন বেদে লেখা আছে? কোন পুরাণে লেখা আছে? কাহিনী খুব ভালো করে মনে রাখবে, কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে এই কাহিনী, কোন কাহিনীর কথা বলা হয়েছে? স্যার বলবো, হ্যাঁ বলো। মানে কি নাম যেন ওর, ভুলে গেলাম নামটা। নীল- কুন্তির মানে না না, কুন্তির পেটে মানে এই নারায়ণ রূপে মানে অর্জুনের যে জন্ম, ওইটাকে বলতে চাইছে। হ্যাঁ, এখানে বলবে যে কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে এই কাহিনী, এই কাহিনীটা বলতে বোঝানো হচ্ছে যে নীলধ্বজ পার্থকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছে, ফলে জনা বলতে চেয়েছেন যে যদি নীলধ্বজ তুমি পার্থকে নরনারায়ণ জ্ঞানে তুমি পূজা করো, তাহলে যে নারী কুলোটা, যে নারী বেশ্যা, তার গর্ভে কে আমাদের ঋষিকেশ, আমাদের বিষ্ণু জন্মগ্রহণ করেছে এই পার্থরূপে? হুম, কোথায় এটা লেখা আছে? এই কাহিনীটা কোথায় লেখা আছে? কোন শাস্ত্রে লেখা আছে? কোন বেদে লেখা আছে? কোন পুরাণে লেখা আছে? বলতে পারবে তুমি আমাকে? কোথায় দেখেছো? বলছে ও, তুমি তাহলে ওই
আমাদের দৈপায়ন ঋষির মহাভারতে ওইখানে দেখেছো তো বেটা, ও কি করে, ও পাণ্ডবদেরই শুধুমাত্র কীর্তন করতে থাকে শুধু, তারও কোনো চরিত্রের ঠিক নাই। তার যদি চরিত্রে ঠিক থাকতো তাহলে নিজের ভাইয়ের বোনদের সাথে শারীরিক সম্পর্ক সে করতো না। আর যদি সত্যবতী বলো, এই সত্যবতী তো আরো যাই হোক, বলো এত অব্দি বুঝতে পেরেছো? এই এত হ্যাঁ অব্দি স্যার। ক্লিয়ার হয়েছে? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। কারণ এরপরে খুব ডেঞ্জার জায়গা আছে। মানে এই যে দৈপায়ন ঋষি কাকে মানে এত দূর ক্লিয়ার হয়ে গেছে তো সবার? হ্যাঁ স্যার। ওকে। ওকে।